আজকের ক্লাস নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্রাব্যতা এবং দ্রবণীয়তা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। তো আমরা জানি যে সকল আয়নিক যৌগই কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কিছু সংখ্যক আয়নিক যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয় না, বরং তারা পাত্রের তলানিতে জমা হয়ে যায়। আবার কিছু সমযোজী যৌগ আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বেশিরভাগ যৌগই কিন্তু পানিতে অদ্রবণীয়। তো এটা কেন হয় আজকে আমরা সেই বিষয়টাই জানবো। তো প্রথমে আমরা একটা আয়নিক যৌগ নিলাম এখানে। তো এই আয়নিক যৌগটা আমরা পানির সাথে যদি মেশাই তাহলে এটা কিভাবে পানির মধ্যে মেশে আমরা সেই বিষয়টা দেখব। তো এখানে একটা যৌগ আছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তো আমরা যখন সোডিয়াম ক্লোরাইড যৌগটা পানির সাথে মেশাবো তখন দেখা যাবে সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে প্লাস মাইনাস আয়ন সৃষ্টি করবে। একইভাবে আমরা জানি যে H2O হচ্ছে একটি সমযোজী যৌগ। তো সমযোজী যৌগগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যৌগ গঠন করে। তো এখন আমরা যদি পানিটা দেখি তাহলে পানির আণবিক গঠন হচ্ছে এইরকম। তো প্রথমে আমরা জানি যে প্রথম কক্ষপথে অক্সিজেনের 2টি ইলেকট্রন এবং শেষ কক্ষপথে হচ্ছে 6টি ইলেকট্রন। এভাবে হচ্ছে তার মোট 8টি ইলেকট্রন থাকে। এখন আমরা জানি তার সাথে কিন্তু 2টা হাইড্রোজেন পরমাণু আছে। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, একইভাবে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস। এখন আমরা একইভাবে জানি যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তো তার বাহিরের কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কক্ষপথটা আমরা একটু অ্যাঙ্গেলে দিলাম, মানে তার কক্ষপথটা কিন্তু অক্সিজেনের দিকে মুভ করলো। কারণ হচ্ছে আমরা জানি অক্সিজেন হচ্ছে একটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল এবং হাইড্রোজেন হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক মৌল। তো যখন কম তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন বেশি বা যার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি সে কিন্তু কম মানে নেগেটিভিটি যেগুলো আছে তার ইলেকট্রনকে কিন্তু তার দিকে টেনে নিয়ে যায়, যার কারণে এদিকে একটা আংশিক ধনাত্মক প্লাস মানে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, একইভাবে এদিকে একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। কারণ হচ্ছে এই যে বললাম অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাছাড়া অক্সিজেন হচ্ছে পর্যায় সারণীর ডান পাশের একটা মৌল। তো যেহেতু তাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তারা হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে যখন হাইড্রোজেনের ইলেকট্রনটি তার দিকে টেনে নিয়ে যাবে তখন কিন্তু একটা আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, কারণ হাইড্রোজেনের প্রোটনটা কিন্তু থেকে যায়। তো এইদিকে কি হবে, 2টা অলরেডি মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এর মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। তো আমরা জানি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রনের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি সৃষ্টি হবে, এখানে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। তো এই যে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ সৃষ্টি হলো সেটা কিন্তু ডাইপোল মোমেন্টের কারণে কিন্তু এটা সৃষ্টি হলো। তো এখানের মধ্যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হলে কি হবে, তাদের মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে, একটা প্রতিসম অপ্রতিসম ভাবে এখানে কিন্তু একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। যাই হোক, আমাদের বিষয় হচ্ছে এটা যে এখানে কিভাবে অক্সিজেন পরমাণুটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো আর এদিকে কিভাবে হাইড্রোজেন পরমাণুটা ধনাত্মক চার্জ সৃষ্টি হলো। এর কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির মানের জন্য।
তা এখন যখন আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগটা পানির সাথে মিশাবো তখন কি ঘটবে? এই যে পানির অণুটা আছে আমরা যদি একটু শর্ট ভাবে লিখি, যেমন এখানে কিন্তু সোডিয়াম আছে, তো সোডিয়াম কিন্তু একটি পজিটিভ, অর্থাৎ সোডিয়াম কিন্তু একটি পজিটিভ আয়ন। তো এদিকে যে অক্সিজেন, আমরা যে পানির যে গঠনটা আঁকলাম, স্ট্রাকচারটা আঁকলাম, তো এদিকে কিন্তু অক্সিজেনটা কিন্তু দেখা গেল যে নেগেটিভ চার্জ, তাইলে অক্সিজেনগুলো সোডিয়ামের দিকে আসবে, যেহেতু সোডিয়াম হচ্ছে পজিটিভ চার্জ, অক্সিজেনের নেগেটিভ প্রান্তটা অর্থাৎ নেগেটিভ চার্জ বিশিষ্ট অক্সিজেনটা সোডিয়ামের দিকে আকর্ষিত হবে। তো আমরা জানি যে দ্রবণের মধ্যে অসংখ্য পানির অণু থাকে এবং এদিকে সোডিয়াম ক্লোরাইডের অসংখ্য পজিটিভ নেগেটিভ চার্জ থাকবে। তো এইভাবে তারা পানিতে চার্জ সৃষ্টি করবে, এইচ ডেল্টা প্লাস, আর এদিকে হচ্ছে O2 2 ডেল্টা মাইনাস, অর্থাৎ অক্সিজেনগুলো হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের কিন্তু এখানে আবার Cl মাইনাস একটা আয়ন আছে, তো সেক্ষেত্রে কি ঘটবে? Cl মাইনাসের ক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে, যেহেতু Cl মাইনাস, Clটা হচ্ছে একটি ঋণাত্মক আয়ন, তো ঋণাত্মক আয়নের দিকে কিন্তু এই যে পানির যে স্ট্রাকচারটা আছে সেখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনের প্রান্তগুলো হচ্ছে কিন্তু পজিটিভ, তো ক্লোরিন আয়নের দিকে কিন্তু হাইড্রোজেন প্লাস আকর্ষিত হবে, সবগুলো হাইড্রোজেন প্লাস ক্লোরিনের দিকে আকর্ষিত হবে। আর এভাবে পানির আংশিক চার্জ, ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ এবং আয়নিক যৌগগুলোর আংশিক বা পূর্ণ বলতে পারি আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার কারণে তারা সহজেই পানির সাথে দেখা গিয়েছে দ্রবীভূত হতে পারে। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে এখন যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে ম্যাগনেসিয়াম আয়োডাইড নেই তাহলে কি হবে? তো দেন ম্যাগনেসিয়াম আয়োডাইড নিলে হবে Mg(I2). তো ম্যাগনেসিয়াম I2 যখন বা ম্যাগনেসিয়াম আয়োডাইড যখন পানিতে দ্রবীভূত হবে Mg2+ এবং আয়োডিন মাইনাস, এভাবে চার্জ সৃষ্টি হবে। তো এখন আমরা তো পানির স্ট্রাকচারটা জানি এবং যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু আমরা সোডিয়ামের ক্ষেত্রে এখানে Mg2+ বসিয়ে দিব এবং ক্লোরিনের পরিবর্তে আমরা এখানে আয়োডিন বসিয়ে দিব। অর্থাৎ এইভাবেই যে কোনো আয়নিক যৌগ যদি হয় আমরা জাস্ট এখানে এখানে সোডিয়াম এবং ক্লোরিনের পরিবর্তে আমরা এগুলো বসিয়ে দেব, আর বাকি যে বিষয়টা আছে এটা কিন্তু একইভাবে থেকে যাবে। তো আশা করি আয়নিক যৌগের বিষয়টা বোঝা গিয়েছে। এখন আমরা জানবো সমযোজী যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হয়। অ্যাকচুয়ালি সকল সমযোজী যৌগই কিন্তু পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু সংখ্যক সমযোজী যৌগ আছে যেগুলা পানিতে সহজে দ্রবীভূত হতে পারে। এর মধ্যে হচ্ছে গ্লুকোজ, চিনি, এর মধ্যে হচ্ছে কি অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে তো আমরা জানি অনেকগুলো নাম আছে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। তো আমরা যে কোনো একটা নিয়ে এখানে কাজ করব। তো
ইথানল CH3 CH2 OH। তো এখন আমরা যদি এটার গাঠনিক সংকেতটা লিখি তাহলে কি দেখতে পাই? H H 1 2 3 4, দেন হচ্ছে কি অক্সিজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আমরা জানি অক্সিজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 6টি ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 6। তো যেহেতু তার সর্বশেষে 3টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এর মধ্যে 2টা বন্ধন জোড়, মানে একটা বন্ধন জোড় আর 2টি মুক্ত জোড়। এন্ড আমরা জানি হাইড্রোজেন থেকে কিন্তু অক্সিজেন কিন্তু মানে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনকে একইভাবে অক্সিজেনের দিকে টেনে নিয়ে যাবে। তো যার দরুন এখানে ডেল্টা প্লাস আয়ন সৃষ্টি হবে, আর এদিকে ডেল্টা 2 মাইনাস আয়ন সৃষ্টি হবে। এটা কিসের জন্য? এই যে আমরা জানি এখানে অ্যালকোহল আছে, তো অ্যালকোহলের মধ্যে কিন্তু একটা OH কার্যকরী মূলক আছে, আর এই OH কার্যকরী মূলকের জন্যই কিন্তু এখানে অ্যালকোহলের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। আমরা জানি যে যৌগগুলোর মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় সেগুলো সহজেই পানিতে দ্রবীভূত হতে পারে। তো আমরা যদি এখানে সেম আগের মতো একটা পানির অণু নেই, তো এটাকে যদি একটু স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে লিখি তাহলে কিভাবে লেখা যায়? যেমন CH3 CH2 H ডেল প্লাস, এদিকেও কিন্তু একটা আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, কারণ দুই দিক থেকেই কিন্তু অক্সিজেনের ইলেকট্রনকে টেনে নিয়ে যাবে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু আর অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু তাদের পার্থক্যটা একটু বেশি থাকে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 2 মাইনাস। তো এখন আমরা পানির ক্ষেত্রে কি জানি? যে পানির ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে H ডেল্টা প্লাস, এদিকে হচ্ছে ডেল্টা 2 মাইনাস। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু 2 মাইনাস আছে, তো অক্সিজেন 2 মাইনাসটা কিন্তু পানির H ডেল্টা প্লাসের সাথে আকর্ষিত হবে, আর H ডেল্টা প্লাসটা কিন্তু ওই অক্সিজেনের ডেল্টা 2 মাইনাসের সাথে মানে আকর্ষিত হবে। অর্থাৎ এই যে H প্লাসটা যাবে এদিকে, আর এটাটা হচ্ছে H ডেল্টা প্লাস হচ্ছে অক্সিজেন ডেল্টা 2 মাইনাসের সাথে। তো এভাবে তারা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলো পানির অণুর সাথে আকর্ষিত হবে, এবং তাদের আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার কারণে সমযোজী যৌগ অর্থাৎ অ্যালকোহল জাতীয় গ্রুপের যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু সহজেই পানির সাথে দ্রবীভূত হতে পারে। তো আশা করি ক্লাসটি বুঝে গিয়েছে।